এক অলৌকিক জগতে অভিযান ও অন্যান্য গল্প। কলমে পবিত্র অধিকারী, কণ্ঠে আশিস হাজরা, সঞ্চয়িতা বিশ্বাস। সেই পবিত্র খেয়াঘাট, আ সুপারন্যাচারাল স্টোরি। প্রথম অধ্যায়। ছোটবেলা থেকেই একটা প্রশ্ন আমাকে বারবার ভাবিয়ে তুলত। মৃত্যুর পর কি হয়? মৃত্যু মানে কি একটা নিশ্চিন্ত ঘুম, আর কোনোদিন জেগে উঠবার কোনো তাড়া থাকবে না? মৃত্যু মানে কি হৃদযন্ত্রের থেমে যাওয়া, তারপর আর কোনো অনুভব থাকবে না? মৃত্যুর পর আত্মা কি করবে? আত্মা কি পরমাত্মার সঙ্গে মিলন করবে, না ভূত হয়ে চারিদিকে ঘুরে বেড়াবে? মোক্ষ লাভ হবে, না আবার নতুন করে জন্ম হবে? স্বর্গ এবং নরক কি সত্যি? যমরাজ, চিত্রগুপ্ত এসব কি কল্পনা প্রসূত, না সত্যি? এইরকম অনেক প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলত। শাস্ত্রে লেখা আছে জন্মের পর মৃত্যু আসবে, আবার মৃত্যুর পর পুনর্জন্ম হবে। এভাবে চক্রাকারে জন্ম মৃত্যু ঘটতে থাকবে। একমাত্র মোক্ষ আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে পারবে। তার মানে আমাদের এই শরীর প্রকৃত সত্য নয়, সত্য হলো আমাদের আত্মা। আমাদের এই শরীরের বিনাশ আছে, কিন্তু আমাদের আত্মার কোনো বিনাশ নেই। আত্মার এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে এবং একসময় মুক্তি লাভ করে। তাই যখন আমরা বলি আমাদের শরীরের মধ্যে আত্মা রয়েছে, তবে তা ভুল বলা হবে। বরং আমরা বলতে পারি যে আমাদের আত্মার জন্য একটা শরীর আছে। মৃত্যু কোনো উপভোগ করার বিষয় নয়। এই শরীরের মায়া ত্যাগ করা কোনো সহজ কথা নয়। এই পৃথিবীকে ছেড়ে চলে যেতে কারো ইচ্ছে করে না। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এতদিন যাদের নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছিলাম, তাদেরকে ছেড়ে চলে যেতে ইচ্ছে একদম করে না। তবুও একদিন এই পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে একদিন মৃত্যুকে বরণ করে নিতে হয়। এটাই সত্য। আমার জীবনে মৃত্যু সুন্দরী যখন পদার্পণ করেছিল, আমার বয়স তখন ছিল ৪৫। মৃত্যুর সময় মনে হচ্ছিল একটা অন্ধকার সুড়ঙ্গ আমার দিকে এগিয়ে আসছে। কয়েকটা বিড়ালের মতো দেখতে প্রাণী যেন আমার পাশ দিয়ে ছুটে চলে গেল। আমি সেই অদ্ভুত অনুভূতিকে লিখতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমার ছেলে মেয়েকে ইশারায় আমি খাতা আর পেন আনতে বলেছিলাম, কিন্তু তারা খাতা পেন নিয়ে আসার আগেই আমার মৃত্যু হয়। মৃত্যুর পর যখন আমার শরীর থেকে আমার আত্মা মুক্ত হলো, তখন আমি দেখতে পেলাম যে আমার ছেলে মেয়ে আমার জড় মৃতদেহকে ধরে অঝরে কাঁদছে। দ্বিতীয় অধ্যায়। আমি পেশায় একজন বৈজ্ঞানিক ছিলাম। খুব কম বয়সে সমস্ত পৃথিবীতে আমার খ্যাতি ছড়িয়ে পড়ে। কর্মকেই আমি জীবনের ধর্ম মনে করতাম। আমি কর্মের মধ্য দিয়ে সমাজের উন্নতির চেষ্টা করতাম, অসহায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। পূজা অর্চনা হয়তো আমি খুব একটা করতাম না, তবে প্রত্যেক মাসে আমার উপার্জনের একটা অংশ অনাথ আশ্রমে আর বৃদ্ধাশ্রমে আমি দান করতাম। সেটাই ছিল আমার কাছে পুজো। সবুজ, শান্ত, স্নিগ্ধ একটা পৃথিবী ছিল আমার কাছে একটা স্বপ্ন। তাই গাছ লাগাতে আমি খুব পছন্দ করতাম। মেডিটেশনের মাধ্যমে আমি মাঝে মাঝে ঈশ্বর উপলব্ধির চেষ্টা করতাম। ধর্মকে আমি সব সময় কুসংস্কার মুক্ত করতে চেয়েছিলাম। ক্ষমতার লোভ আমার কোনোদিনও ছিল না। আমি কাজ করতে চেয়েছিলাম। কর্মকেই আমি জীবনের ধর্ম মনে করতাম। রাজনীতিতে আমি হয়তো সক্রিয়ভাবে অংশগ্রহণ করিনি, কিন্তু শিক্ষিত, জ্ঞানী ব্যক্তিদের রাজনীতিতে যোগদান করতে উৎসাহ প্রদান করতাম। এই দেশের জনগণ নিজেদের ভালো নিজেরাই বুঝতে পারে না, তাই গণতন্ত্র বেশিরভাগ সময় অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে। আমি বাহুবলী, ক্ষমতালোভীদের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাজকে অনেকেই ভালো চোখে দেখেনি। তারা নানাভাবে আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। যারা হিংসার রাজনীতি করে, যারা বিভেদের রাজনীতি করে, তারা যেন তেন প্রকারে আমাকে সরিয়ে দিতে চেয়েছিল। আমাকে বেশ কয়েকবার অপহরণ করার চেষ্টা করা হয়, আমাকে বেশ কয়েকবার হত্যা করার চেষ্টা করা হয়। তারপর একদিন তারা সফল হয়। আমি সেদিন একটা অনাথ আশ্রমের উদ্বোধন করে ফিরছিলাম। সেই সময় আমার উপর আক্রমণ করা হয়।
আমি গুরুতরভাবে আহত হয়ে হসপিটালে ভর্তি হই। সেখানেই আমার মৃত্যু হয়। তৃতীয় অধ্যায়। আমাদের জগৎ এবং মৃত্যুর জগতের মধ্যে একটা বিশাল খেয়াঘাট আছে। এই খেয়াঘাট দুই জগতের মাঝামাঝি একটা স্থান। এখানে এসে সব আত্মাকে অপেক্ষা করতে হয়। আমি সেই পবিত্র খেয়াঘাটে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ভাবলাম আমার ডাক আসবে, কিন্তু এলো না। আমার জন্য কোনো তরী এগিয়ে এলো না। এভাবে অনেক দিন পেরিয়ে গেল। কেউ তো আমাকে ডাকছে না, কেউ তো আমাকে নিতে এলো না। আমি কি তাহলে ভুল খেয়াঘাটে চলে এসেছি? খুব অদ্ভুত দেখতে এই খেয়াঘাট। একটা নির্জন দ্বীপ, চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। কাউকে কিছু জিজ্ঞেস করব এমন কাউকে দেখতে পেলাম না। তবে আমার মনে হয়েছে কেউ যেন আমাকে আড়াল থেকে দেখছে, আমাকে অনুসরণ করছে। তবে সেটা আমার মনের ভুলও হতে পারে। একটা কম বয়সী মেয়ে, বয়স 18 বা 19 হবে। তবে মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে পারিনি, ছায়ার মতো। কিন্তু এই পবিত্র খেয়াঘাটে কে আমাকে এইভাবে অনুসরণ করবে? হয়তো আমার মনের ভুল। আমি নিজের মনকে শান্ত করার জন্য মেডিটেশন করব ঠিক করলাম। মেডিটেশনে বসার পর অনেকটা সময় পেরিয়ে গেছে। একটা তন্দ্রা ভাব এসেছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই বুঝতে পারিনি। যখন আমি ঘুম থেকে উঠলাম তখন আমি অনুভব করতে পারলাম যে আমার মৃত্যু হয়নি। কিন্তু এই শরীর আমার পুরনো শরীর নয়, নতুন শরীর। আমার আত্মাকে অন্য শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা কি করে সম্ভব? বিজ্ঞান এখন এত উন্নত হয়েছে। আমি দীর্ঘদিন বিজ্ঞান নিয়ে গবেষণা করেছি, কিন্তু এই রকম আশ্চর্য কথা কখনো শুনিনি। মৃত্যুর পর আত্মাকে কি অন্য শরীরে প্রবেশ করানো সম্ভব? চোখ খুলতে খুব কষ্ট হচ্ছিল। যখন চোখ খুললাম তখন কম বয়সী একটা সুন্দর মেয়েকে দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, আমি এখানে কিভাবে এলাম? সেই মেয়েটা মৃদু হাসলো, বলল, সে অনেক বড় গল্প, আমি তোমাকে পরে শোনাবো। আমি তোমার জন্য কিছু রান্না করে নিয়ে আসছি। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে মনে হলো ওর মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি রয়েছে। এই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে বিজ্ঞান তার সঠিক ব্যাখ্যা দিতে এখনো পারেনি। আমাদের অনুভবের জগৎ সীমাবদ্ধ। আমাদের অনুভবের জগতের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। আধ্যাত্মিক শক্তি দ্বারা সেই জগৎকে উপলব্ধি করা যায়। কিন্তু এই মেয়েটার বয়স কত হবে? 18 অথবা 19? এত কম বয়সে কিভাবে এই মেয়েটা এত শক্তি অর্জন করলো? কেন ও আমার প্রাণ বাঁচালো? আমাকে কেন ও নতুন জীবন দিল? এইসব অনেক প্রশ্ন আমার কাছে রহস্যই রয়ে গেল। তবে কোথায় যেন আমি এই মেয়েটিকে দেখেছি, ঠিক মনে পড়ছে না। হয়তো সেই পবিত্র খেয়া ঘাটেই মেয়েটাকে দেখতে পেয়েছিলাম, অথবা অন্য কোথাও, ঠিক মনে করতে পারছি না। হানিমুন করতে চাঁদে যাওয়া, আর সায়েন্স ফিকশন কমেডি। পল্টু ঠিক করেছে শ্রাবণীকেও বিয়ে করবে। তারপর বিয়ের পর চাঁদে হানিমুন করতে যাবে। 100 বছর পরের পৃথিবীর কথা তো। তখনকার পৃথিবীতে হানিমুন করতে চাঁদে যাওয়া তেমন কোনো বড় কথা নয়। খরচ একটু বেশি হবে, এই যা। পল্টু হিসেব করে দেখলো সব মিলিয়ে যা খরচ হবে তাতে ওর ব্যাংক ব্যালেন্সটা অর্ধেক হয়ে যাবে। শ্রাবণীকেও বলেছে চাঁদে যাওয়ার কথা। শ্রাবণী তো আনন্দে উৎফুল্ল। হানিমুন করতে চাঁদে যাওয়া তো সবার ভাগ্যে জোটে না। পল্টুর বাবা সব শুনে মুখটা হাড়ির মতো করে বলল, বিয়ে করে সংসার করবে, হানিমুন করা ছাড়ো, ব্যবসায় মন দাও। পল্টুর মা মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, বিয়ে করে সংসার করবে তা না, হানিমুন করতে চাঁদে যাবে। যে যাই বলুক না কেন, পল্টু যখন ঠিক করে ফেলেছে চাঁদে যাবে তো চাঁদে যাবেই। কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না ওর। চাঁদে যাওয়ার জন্য প্রথমে ভিসা নিতে হবে। সেই জন্য শ্রাবণীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। ভিসা পেতে কোনো অসুবিধা হবে না। পল্টু সব ঠিক করে রেখেছে। চাঁদে তো ওরা পার্মানেন্ট ভাবে থাকতে চাইছে না, 2 মাস থেকে হানিমুন কাটিয়ে চলে আসবে। তবে চাঁদ যদি খুব ভালো লেগে যায়, শ্রাবণী যদি চাঁদ থেকে আসতে না চায়, চাঁদে যদি ভালো একটা কাজ পাওয়া যায় তবে অন্য কথা। নয়তো পল্টু শ্রাবণীকে নিয়ে চাঁদে 2 মাস হানিমুন কাটিয়ে ফিরে আসবে। চাঁদে যাওয়ার আগে
পল্টু ও শ্রাবণী দুজনেই মেডিকেল টেস্ট করাতে হবে। তারপর 7 দিন চলবে ট্রেনিং। সেখানে সব কিছু শেখানো হবে যাতে চাঁদে গিয়ে ওদের কোনো অসুবিধে না হয়। চাঁদে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। তাই ওখানে পল্টু আর শ্রাবণী কত জোরে দৌড়তে পারবে, কত উঁচুতে লাফ দিতে পারবে। যখন ওরা চাঁদ থেকে পৃথিবীকে দেখবে তখন কেমন লাগবে ভাবতেই গাটা শিরশির করে উঠল পল্টুর। চাঁদে ওরা কত মজা করবে। চাঁদে বাতাস নেই, তাই ওখানে ইথর তরঙ্গের মাধ্যমে কথা বলতে হয়। মানে দুজনেরই কানে ফোন লাগানো থাকবে, তাই কোনো অসুবিধা হবে না। হোটেলের রুমগুলিতে অবশ্য ঠাসা ঠাসা করে বাতাস ভর্তি করা আছে। সকাল সন্ধ্যায় সেই বাতাস পরিশোধন করা হয়। রুমগুলোর মধ্যে টপে অদ্ভুত অদ্ভুত সব গাছ লাগানো থাকে, তাই সব সময় বিশুদ্ধ বাতাস পাওয়া যায়। পল্টু ট্যুরিজম বিভাগে গিয়ে খোঁজ নিয়ে দেখেছে চাঁদে 5 তারা, 7 তারা আর 17 তারা এই 3 ধরনের হোটেল আছে। পল্টু একটা 5 তারা হোটেলের রুম বুক করলো। পল্টু আর শ্রাবণী যখন চাঁদের মাটিতে পা দেবে সঙ্গে সঙ্গে ওই হোটেলের লোকজনেরা ফুলের মালা নিয়ে ছুটতে আসবে, তারপর কত আদর করে ওদের হোটেলে নিয়ে যাবে। কিন্তু সবার আগে আজকে শ্রাবণীর বাড়ি যেতে হবে। শ্রাবণীকে সঙ্গে করে ভিসা অফিসে যেতে হবে। পল্টু শ্রাবণীর বাড়ির কলিং বেল টিপল। এমন সময় হঠাৎ পল্টুকে কে যেন পিছন থেকে একটা ধাক্কা মারল। পল্টু তাড়াতাড়ি বিছানা থেকে উঠল। ও, এতক্ষণ ও স্বপ্ন দেখছিল। সামনে মা দাঁড়িয়ে। পল্টু মার ওপর কপট রাগ দেখিয়ে বলল, মা, দিলে তো এত সুন্দর একটা স্বপ্ন ভাঙিয়ে। কি সুন্দর 100 বছর পরের পৃথিবীতে আমি শ্রাবণীকে বিয়ে করে হানিমুন করতে চাঁদে যাওয়ার প্ল্যান করছিলাম। মা হেসে বলল, শ্রাবণী ড্রয়িং রুমে অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছে। তোমাদের আজকে নাকি নন্দনে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। পল্টু মাথায় হাত দিল। ইস, একদম ভুলে গেছি। কেন যে দুপুরবেলা ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়ল। পল্টু উকি মেরে দেখতে পেল শ্রাবণী ড্রয়িং রুমে মুখ গোমড়া করে বসে আছে। আজকে পল্টুর কপালে চাঁদ না থাকলেও শনি অবশ্যই আছে। আমার লাটাগুড়ি ভ্রমণ একটি ভৌতিক কাহিনী। 1, লাটাগুড়িতে আমি অনেকবার গিয়েছি। যাত্রাপ্রসাদ, চাপড়ামারি থেকে গন্ডার, হাতি, বাইসন সব দেখেছি, তবে অনেকটা দূর থেকে। অ্যাডভেঞ্চার তেমন হয়নি, তাই আমি ঠিক করলাম গভীর রাত্রিতে লাটাগুড়ি জঙ্গলে ঘুরতে যাব। আমি আমার গাইড মিস্টার তরফদারকে বললাম। মিস্টার তরফদার বললেন, দেখুন, রাত্রিবেলায় জঙ্গল কিন্তু খুব রিস্কি। দিনের বেলায় জঙ্গলের এক রূপ, রাত্রিবেলায় জঙ্গলের আর এক রূপ, খুব ভয়ানক। আমি বললাম, আমি জঙ্গলের ওই ভয়ানক রূপটাই তো দেখতে চাই, জীবন তো একটাই। উনি বললেন, ঠিক আছে, তবে নেক্সট পূর্ণিমায় চলে আসুন। তবে রাত্রিবেলায় জঙ্গলে কিন্তু গাড়ি ঢুকবে না, পায়ে হেঁটে ঘুরতে হবে। আমি বললাম, আমি রাজি আছি। 2, আমি পূর্ণিমাতে লাটাগুড়ি পৌঁছে গিয়েছি। মনের মধ্যে একটা অ্যাডভেঞ্চার ঘুরপাক খাচ্ছে, জানি না আজকে রাত্রিতে কি হবে। আমি লাটাগুড়ি রিসর্টে E209 নাম্বার রুমে ছিলাম। রাত্রি 11টার সময় কলিং বেলে আওয়াজ হলো। আমি দরজা খুললাম। দেখলাম 18-19 বছরের একটা মেয়ে, গায়ের রং শ্যামবর্ণা। আমি জানতে চাইলাম, তুমি কে? ও উত্তর দিল, আমি মিস্টার তরফদারের মেয়ে নীলিমা। উনি আজকে একটা বিশেষ কাজে আটকে পড়েছেন, তাই আমি আপনাকে জঙ্গলে গাইড করব। আমি রেগে গেলাম, বললাম, তুমি একটা বাচ্চা মেয়ে আমাকে জঙ্গলে গাইড করবে? আমি মিস্টার তরফদারকে ফোন করলাম, কিন্তু ফোন আউট অফ রিচ। নীলিমা বলল, দাদা, আপনি চিন্তা করবেন না, এই জঙ্গলের রাস্তা আমি খুব ভালোভাবে চিনি, আপনার কোনো অসুবিধা হবে না। আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর বললাম, ঠিক আছে, চলো। আমরা দুজনই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। 3, রাত্রিতে জঙ্গলের যে সৌন্দর্য দেখলাম তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বাইসনের দল, হাতির দল আর বেশ কয়েকটা গন্ডার ঘুমিয়ে থাকতে দেখলাম। নীলিমা বলল, কোনো গাইড আপনাকে এদিকে ঘোরাবে না, এদিকে আসতে সবাই ভয় পায়। আমি বললাম, হ্যাঁ, আমি এদিকটাতে কোনোদিন আসিনি। নীলিমা বলল, দাদা, সাবধানে চলবেন, এই জঙ্গলে কিন্তু খুব বিষধর সাপ আছে, একটা ছোবল মারলেই সব শেষ। আমি বললাম, তাই নাকি নীলিমা, তোমার এখানে ভয় করে না? ও বলল, আমার আর হারানোর কিছু নেই, এখন এই জঙ্গল আমার সব কিছু। নীলিমার কথার হেয়ালি আমি বুঝতে পারলাম না।
ডান দিকের জঙ্গলটা দেখলাম আরো বেশি ভয়ানক। আমি বললাম, চলো ওদিকটাতে ঘুরে আসি। নীলিমা বলল, দাদা ওদিকে যাবেন না, ওদিকে একটা পাগল হাতি আছে, মানুষ দেখলেই তেড়ে আসে। আমরা দুজনে মিলে পুরো রাত্রি সেই জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। ভোর হলো, আকাশে সূর্য উঠল। নীলিমা বলল, দাদা এবার আমাকে যেতে হবে। নীলিমা আমাকে মেইন রাস্তায় পৌঁছে দিল, তারপর কিছু না বলেই উল্টো দিকে হাঁটতে শুরু করলো। আমি ওকে ডাকলাম, কিন্তু ও শুনল না। অদ্ভুত মেয়ে। 4, আমি লাটাগুড়ি রিসর্টে পৌঁছে গিয়েছি। খুব ক্লান্ত লাগছে, তাই একটু ঘুমিয়ে পড়েছি। হঠাৎ কলিং বেলের শব্দ। ঘড়িতে তখন 11টা বাজে। আমি দরজা খুললাম। মিস্টার তরফদার ভিতরে ঢুকলেন। উনি বললেন, মিস্টার অধিকারী, আই এম এক্সট্রিমলি সরি, আমি কালকে রাত্রে আসতে পারিনি। অ্যাকচুয়ালি আমার ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছিল কালকে রাত্রে, ওকে হসপিটালাইজড করতে হয়েছিল। আমি বললাম, আমার কোনো অসুবিধা হয়নি, আপনার মেয়ে নীলিমা আমাকে জঙ্গলে খুব ভালো গাইড করেছে। উনি হঠাৎ খুব রেগে গেলেন, বললেন, আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আপনি কি জানেন না আমার মেয়ে 7 বছর আগে সাপের কামড়ে মারা গেছে? তখন ওর বয়স ছিল 19। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু কোনো আওয়াজ বের হলো না। আমি সেন্সলেস হয়ে গেলাম। এক অলৌকিক জগতে অভিযান। প্রথম অধ্যায়, মাল্টিভার্সের ধারণা। যা ঘটবে তা পূর্ব নির্ধারিত ছিল, অর্থাৎ ঘটনা যেমন ঘটেছে তেমনই ঘটবে। ভবিষ্যতে যে ঘটনা ঘটবে সেভাবেই ঘটবে, কেউ ভবিষ্যৎ বদলাতে পারবে না। আমরা যদি অতীত বা ভবিষ্যৎকে কোনোভাবে পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে বুঝতে হবে যে তা সেভাবেই হওয়ার ছিল। যতদিন শুধু একটি মহাবিশ্ব ছিল, ইউনিভার্সাল প্রোগ্রামিংয়ের এই নিয়ম অনুসরণ করা হয়েছিল। কিন্তু একাধিক মহাবিশ্ব সৃষ্টি হওয়ার পর একই ঘটনা বিভিন্ন মহাবিশ্বে বিভিন্নভাবে ঘটতে পারে। আমরা বলতে পারি যে একই ঘটনাকে ভিন্ন ভিন্নভাবে ঘটানোর জন্য ইউনিভার্সাল প্রোগ্রামিংয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং তা সঠিক করার জন্য বিভিন্ন মহাবিশ্ব তৈরি করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়, শ্রেয়সীর ডায়েরি। আমার নাম শ্রেয়সী। আমার মৃত্যু হয়েছিল 7 বছর আগে। তখন আমার বয়স ছিল 19। সোহমকে বাঁচাতে গিয়ে আমার মৃত্যু হয়েছিল। সোহম আমাদের স্কুলের হেডমাস্টারের একমাত্র ছেলে। পড়াশোনায় ভালো, খেলাধুলায় ভালো, দেখতে সুন্দর, ব্যবহারে আচরণেও বিনয়ী। সবাই সোহমকে খুব পছন্দ করত। আমরা 3 বান্ধবী মনে মনে সোহমকে পছন্দ করতাম, কিন্তু আমরা সোহমকে কেউ আমাদের মনের কথা প্রকাশ করিনি। তারপর এলো সেদিন। তখন আমার বয়স ছিল 18। সোহম আমাকে ভালোবাসার জন্য প্রস্তাব দিয়েছিল। সেই বয়সে সকলের মনে এইসব অনুভূতি তীব্র হয়। সেদিনটা ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। ভাষায় হয়তো সেই অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। তারপর 1 বছর কেটে গিয়েছিল, খুব আনন্দে কেটেছিল। সোমকে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম। ওর প্রতি একটা অদ্ভুত আকর্ষণ আমি অনুভব করতাম। এমনকি মৃত্যুর পরও সেই আকর্ষণ থেকে আমি নিজেকে মুক্ত করতে পারিনি। যেদিন আমার মৃত্যু হয়েছিল, আমার মা বাবা খুব কেঁদেছিল। সেদিন সোহমও খুব কেঁদেছিল। রাত্রে কিছু খায়নি। সেদিন আমি আমার সূক্ষ্ম শরীর নিয়ে সোহমের পাশে বসেছিলাম। আমি ওর মাথায় হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। ওকে বলতে চেয়েছিলাম যে তুমি আমার জন্য কেঁদো না, আমি তোমার পাশেই আছি, আমি সব সময় তোমার পাশে থাকবো। কিন্তু সোহম আমার কথা শুনতে পায়নি, আমার অস্তিত্বকে অনুভব করতে পারেনি। প্রত্যেকটা মুহূর্তে আমি সোহমের সঙ্গে থাকার চেষ্টা করতাম। সোহম যখন সকালে ব্রেকফাস্ট করত, আমি ওর পাশে বসে ওকে 2 চোখ ভরে দেখতাম। আমি ওর সাথে স্কুলে যেতাম। যখন বাড়িতে ফিরে পড়ার টেবিলে বসে পড়াশুনো করত, আমি পাশের চেয়ারে বসে ওকে দেখতাম। যখন ও বিছানায় রাত্রে ঘুমিয়ে পড়তো, তখন ওকে দেখতে আমার খুব ভালো লাগতো। বাইরে যখন মুষলধারে বৃষ্টি পড়ছে, টিনের চালে আওয়াজ হতো, বাইরে ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক শোনা যেত, তখন আমি সোহমের পাশে বসে সেই বৃষ্টিকে উপভোগ করতাম। সোহম কিন্তু কখনো আমার অস্তিত্ব অনুভব করতে পারেনি। তবে সোহমের মন থেকে আমার স্মৃতিগুলো ধীরে ধীরে মুছে যেতে থাকে।
এখন ও আমার কথা অতটা ভাবে না, আমি বেশ বুঝতে পারি। এত সহজে ও আমাকে কি করে ভুলে গেল, আমার খুব অবাক লাগে। সময় হয়তো সবকিছু ভুলিয়ে দিতে পারে, সময়ের ক্ষমতা অনেক। আমি মারা যাওয়ার পর মা বাবা খুব একা হয়ে গিয়েছেন। এখন আমার কথা মনে পড়লে ওনারা খুব কান্নাকাটি করেন। আমি বাড়িতে একমাত্র মেয়ে ছিলাম, তো আমি ওনাদের পাশে বসে ওনাদের সব কষ্ট শুনতে পাই, কিন্তু ওনারা আমার কোনো অস্তিত্ব অনুভব করতে পারেন না। মাঝে মাঝে আমি নিজেকে জিজ্ঞাসা করি, আমার আত্মা কেন মুক্তি লাভ করলো না, আমার কেন পুনর্জন্ম হলো না। স্বর্গ নরক কোনো কিছুই আমি মৃত্যুর পর দেখতে পারলাম না, কিন্তু আমার সাথে কেন এমন হলো আমি জানি না। হয়তো আমার জীবনে কিছু অতৃপ্ত আকাঙ্ক্ষা আমাকে মুক্ত হতে দিচ্ছে না, হয়তো আমার অকাল মৃত্যু হয়েছে, তাই পুনর্জন্মের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তৃতীয় অধ্যায়। এভাবেই বেশ কয়েকটা বছর কেটে গেল। আমি যাযাবরের মতো এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলাম। তারপর একটা অবাক করা কাণ্ড ঘটল। আমি আমাদের গ্রামের পুরনো বাঁশঝাড়ের পাশে একটা ছোট্ট গাছের ডালে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে একটা ছোট্ট পাখি একটা ছোট্ট কাগজের টুকরো হাতে দিয়ে পালিয়ে গেল। চিঠিটা খুলে আমি পড়লাম, বুঝতে পারলাম এক অলৌকিক জগৎ থেকে আমার নিয়ন্ত্রণ এসেছে। তার মানে আমার পুনর্জন্ম হবে না, আমি মুক্তি পেয়েছি। তার পরের দিন আমি সেজেগুজে তৈরি, সেই অদ্ভুত অলৌকিক পাখিটা আবার আমার কাছে এলো। আমি আমার সূক্ষ্ম রূপ নিয়ে সেই পাখিটার পিঠে চেপে বসলাম। তারপর কত নদী, কত পাহাড়, কত সমুদ্র পেরিয়ে গেল। মনে হলো আমি এক অন্য জগতে প্রবেশ করছি। অদ্ভুত সেই জগৎ, কোথাও কিছু না পাওয়ার দুঃখ নেই, সবাই যেন সব কিছু পেয়ে বসে আছে। সেই অলৌকিক জগতের রাজা নিজে আমার সাথে দেখা করতে এলেন, নানা রকম খাবার আমাকে খেতে দিলেন। সেদিন আমি খুব খুশি ছিলাম, কিন্তু মাঝে মাঝে সোহমের কথা আমার খুব মনে পড়ে। তখন আমার খুব মন খারাপ হয়ে যায়। আমার ভালোবাসা কেন এমন অপূর্ণ থেকে গেল, আমার কি অপরাধ ছিল। রাজামশাই খুব ব্যস্ত থাকেন, কিন্তু একদিন আমার সাথে দেখা করতে এলেন। আমি ওনাকে আমার মন খারাপের কথা বললাম। উনি আমাকে বললেন, চলো তোমাকে আমি আজকে একটু ঘুরতে নিয়ে যাব। আমি বললাম, হ্যাঁ চলুন। উনি আমাকে একটা মাঠে নিয়ে এলেন। সেখানে কয়েকটা বাচ্চা ফুটবল নিয়ে খেলছিল। উনি সেই বাচ্চাগুলোকে কাছে ডাকলেন, বললেন, তোমাদের আজকে অনেক খেলা হয়েছে, এবার তোমরা বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করো। রাজামশাই সেই বাচ্চাদের হাত থেকে ফুটবলটা নিয়ে আমার হাতে দিলেন। আমাকে বললেন, এবার এই বলটাকে একটু ভালোভাবে দেখো তো। আমি বললাম, ঠিক আছে। আমি বলটাকে ভালোভাবে দেখতে লাগলাম। একটু ভালোভাবে লক্ষ্য করতে গিয়ে আমি আশ্চর্য হলাম। সেই বলটার মধ্যে লক্ষ্য করছি লক্ষ লক্ষ গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ দেখতে পেলাম। রাজামশাই হাসলেন, তুমি কি চিনতে পারছো? আমি বললাম, না, ঠিক বুঝতে পারছি না। রাজামশাই হেসে উত্তর দিলেন, সে কি, তোমাদের ইউনিভার্স তো। এইবার তুমি বুঝতে পারছো যে কত ক্ষুদ্র একটা বিষয় নিয়ে এতক্ষণ মন খারাপ করছিলে। আমি ওনার কথা শুনে এতটাই অবাক হয়ে গেলাম যে হাত থেকে বলটা গড়িয়ে পড়ল। মাঠের মধ্যে চারিদিকে এইরকম বেশ কয়েকটা বল ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পেলাম। মহানন্দা এক্সপ্রেস এবং একটি ইচ্ছাধারী নাগিনী, একটি অলৌকিক কাহিনী। জীবনে অনেক সময় এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটে যেটা মন থেকে মেনে নেওয়া যায় না। সেই দিনটার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তখন আমি আগ্রাতে চাকরি করি। কিশনগঞ্জ থেকে মহানন্দা এক্সপ্রেসে চেপে আগ্রা যাব। ট্রেন 12 ঘন্টা লেট। ট্রেনে উঠে দেখি একদম ফাঁকা। আমার সামনের সিটে একটি সুন্দর মেয়ে বসে আছে, বয়স 18-19 হবে। দেখে নেপালি মনে হলো, হয়তো দার্জিলিং থেকে এসেছে। আমি মেয়েটাকে খুব একটা পাত্তা দিলাম না, জানি না ও কি ভাববে। তাই পামেস্ট্রির যে বইটা সদ্য কিনেছিলাম সেই বইটা খুলে পড়তে লাগলাম। দেখলাম মেয়েটা আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছে। হঠাৎ মেয়েটা আমাকে অবাক করে আমার পাশে এসে বসলো। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে তারপর বলল, এক্সকিউজ মি, আই হ্যাড আ রিকোয়েস্ট টু ইউ। আপনি কি আমার হাতটা একটু দেখবেন? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। আমি মেয়েটার হাত স্পর্শ করলাম। মেয়েটার হাত বরফের মতো ঠান্ডা। হাতের মধ্যে তেমন কোনো রেখাই দেখলাম না, শুধুমাত্র
3-4টে দাগ। আমি বললাম, তোমার হাতের রেখা এখনো ঠিকমতো ওঠেনি। এমন সময় আমাদের পাশ দিয়ে কয়েকজন গুন্ডা টাইপের লোক মদ খেয়ে একদম টাল হয়ে যাচ্ছিল। আমাদের দেখে বলল, কি হচ্ছে এসব এখানে? আমি উত্তর দিলাম, কিছু না, হাত দেখছি। দুজন বডি বিল্ডার আমার দুদিকে এসে বসলো। একজন বলল, নে আমার হাত দেখ। দুজন গুন্ডা সেই মেয়েটার পাশে এসে বসে পড়ল। আমি বুঝতে পারলাম মেয়েটার খুব অস্বস্তি হচ্ছে। একজন গুন্ডা মেয়েটার একটা হাত চেপে ধরল। আরেকজন গুন্ডা মেয়েটাকে বলল, এই তোর মোবাইল নাম্বারটা আমাকে দে। ওই লোকগুলি মেয়েটার সাথে নানা রকম ভাবে অসভ্যতামি করার চেষ্টা করছিল। ট্রেন একদম ফাঁকা। আমি বলিউড সিনেমার নায়ক নই যে এই 4 জন সুস্থ সবল গুন্ডাদের হাত থেকে ওই মেয়েটিকে বাঁচাতে পারবো। তবুও আমি সেই অচেনা মেয়েটাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগলাম। হঠাৎ মেয়েটা বলল, আমি বাথরুমে যাব। একজন গুন্ডা বলল, চল আমিও তোর সাথে বাথরুমে যাব। মেয়েটার দুটো চোখ রাগে জলজল করছিল। মেয়েটা তার পিছনে পিছনে একটা বডি বিল্ডার গুন্ডা বাথরুমের দিকে অগ্রসর হলো। এইদিকে আমার বুক ভয়ে কাঁপছে, জানি না কি অঘটন ঘটবে এখন। হঠাৎ খুব জোরে একটা অমানুষিক চিৎকার হলো। আমরা সবাই ওই দিকে অগ্রসর হলাম। ওই বদমাশ গুন্ডাটা চিৎকার করছে, আমাকে বাঁচাও, মেয়েটা একটা নাগিন, আমার হাতে কামড়ে দিয়ে এক্ষুনি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে গেল, আমাকে বাঁচাও। আমরা কেউ ওই গুন্ডাটার কথা বিশ্বাস করতে পারছিলাম না। এরকম আবার হয় নাকি? কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাপের বিষে ওই গুন্ডাটার মৃত্যু হলো। পুলিশ এসে আমাকে জিজ্ঞাসাবাদ করলো। আমি উত্তর দিলাম, মেয়েটাকে আমি চিনি না, ট্রেনে আমাদের পরিচয় হয়েছে মহানন্দ এক্সপ্রেসে। আমি এরপরে যখনই উঠি ভাবি যদি কোনোদিন সেই ইচ্ছাধারী নাগিনের সাথে আবার দেখা হয়। মহাপ্রলয়ের দিন। মহাপ্রলয়ের দিনটি হবে মানব সভ্যতার শেষ দিন। সময়ের চাকায় এই সবই পূর্ব নির্ধারিত। সবাই তাই খুব চিন্তিত। সেই কারণেই ভগবান বিষ্ণু, সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং অন্যান্য সমস্ত দেবদেবীরা কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেবের সাথে দেখা করতে আসেন। ভগবান বিষ্ণু মহাদেবকে অনুরোধ করলেন, হে প্রভু দেবাদিদেব মহাদেব, আমরা সকলেই চাই যে মহাপ্রলয়ের দিনটি 1000 বছর বিলম্বিত হোক। মহাদেব উত্তর দিলেন, কিন্তু কেন নারায়ণ? আপনি তো জানেন যে সময়ের চাকায় মহাপ্রলয়ের দিন পূর্ব নির্ধারিত রয়েছে। নারায়ণ আবার অনুরোধ করলেন, হে মহাদেব, আমরা জানি যে আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সংহারকর্তা। আপনি যদি চান আপনি 1000 বছর পর্যন্ত মহাপ্রলয়ের দিন বিলম্বিত করতে পারেন। এই জন্যই আমরা সবাই আপনার আশ্রয়ে এসেছি। মহাদেব উত্তরে বললেন, রাম, কৃষ্ণ ও বুদ্ধদেব হিসেবে আপনার শেষ 3 অবতারে আপনি বিশ্বকে একটি নতুন দিক দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আজ মানুষের প্রজাতি সব ভুলে গেছে। ভাইরা একে অপরের সাথে মারামারি করছে, বড়দের প্রতি শ্রদ্ধা নেই। কম্পিউটার নামের একটি যন্ত্র আবিষ্কারের পর মানব প্রজাতি নিজেকে ঈশ্বরের সমান্তরাল মনে করছে। ঈশ্বর হয়ে উঠেছেন শুধুই বিনোদনের উৎস। কারো ভক্তি নেই, প্রত্যেকেই ঈশ্বরের কাছে কিছু না কিছু দাবি করতে থাকে, কিন্তু সে অনুযায়ী কেউ কাজ করতে চায় না। কেউ টাকা চায়, আবার কেউ চায় ক্ষমতা। মানুষ ভুলে গেছে জীবনের ছোট ছোট জিনিসে কিভাবে আনন্দ পাওয়া যায়। ভয়ঙ্কর কলিযুগ এসেছে। যে প্রকৃতির আতিথ্যের সুযোগ নিয়ে মানব প্রজাতি বিবর্তিত হয়েছে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সেই প্রকৃতিকে ধ্বংস করছে। তাই আমরা এই সৃষ্টিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চাই এবং তারপর আমরা ত্রিদেব মিলে এই বিশ্ব জগৎকে নতুনভাবে নির্মাণ করতে চাই। নারায়ণ উত্তর দিলেন, মহাদেব, আপনি সঠিক বলেছেন, কিন্তু আমি, মহাবিশ্বের পালনকর্তা বিষ্ণু, মানব প্রজাতিকে আরেকটি সুযোগ দিতে চাই। আমার 10ম অবতারে আমি অধর্মকে পুনর্নাশ করে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করব। এবার আমরা এমন কিছু ঘটনা ঘটাবো যে মানব প্রজাতি অবশ্যই একটি নতুন দিক নির্দেশনা পাবে। তাই আমি আপনাকে অনুরোধ করছি, মহাপ্রলয়ের দিনটিকে 1000 বছর পিছিয়ে দিন। মহাদেব এবার ব্রহ্মদেবকে সম্বোধন করলেন, হে ব্রহ্মদেব, আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, আপনি কি চান? ব্রহ্মদেব উত্তর দিলেন, হ্যাঁ মহাদেব,
আমি এই বিশ্বজগৎ এবং মানব জাতির সৃষ্টি করেছি, কিন্তু আজ এই সৃষ্টি আমাদের নিয়ন্ত্রণে নেই এবং আমরা তা নিয়ে বিব্রত। কিন্তু তারপরও আমরা চাই আপনি মানব প্রজাতিকে আরেকটি সুযোগ দিন। মহাদেব কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, ঠিক আছে নারায়ণ, আপনি যদি চান তবে আমি অবশ্যই মানব প্রজাতিকে আরও একটি সুযোগ দেব। কিন্তু এই মানুষগুলো যদি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এভাবেই প্রকৃতিকে ধ্বংস করতে থাকে, তাহলে কিছুই করা যাবে না। বিষ্ণু উত্তর দিলেন, চিন্তা করবেন না মহাদেব, আমরা সবাই অবশ্যই এই বিষয়ে মনোযোগ দেব। সবাই মহাদেবকে ধন্যবাদ জানালো এবং এভাবেই মহাপ্রলয়ের দিনটি 1000 বছরের জন্য বিলম্বিত হয়েছিল। আসুন আমরা সকলে মিলে বলি, হর হর মহাদেব। একটা মজার স্বপ্ন। সেদিন দুপুরে একটা মজার স্বপ্ন দেখলাম। অদ্ভুত একটা স্বপ্ন। একটা সাদা বাঘ, একটা হলুদ হাতি আর একটা কালো সিংহ আমার সাথে দেখা করতে এসেছে। একটা সবুজ রঙের বাঁদরকেও দেখতে পেলাম। মনে হলো এরা বিভিন্ন গ্রহ থেকে এসেছে। আমাদের গ্রহতে তো এরকম প্রাণী দেখতে পাওয়া যায় না। নতুন নতুন ধরনের সব প্রাণী দেখতে পেয়ে খুব মজা পেলাম। সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমরা ওদের কথা বুঝতে পারছি, ওরাও আমাদের কথা বুঝতে পারছে। আমরা সবাই একটা বড় ধরনের মিটিংয়ে অংশগ্রহণ করতে এসেছি। বিভিন্ন গ্রহ থেকে বিভিন্ন রকম প্রাণী এসেছে। আমাদের এখানে যেমন সংসদে বিতর্ক হয়, ওখানেও একটা সেরকম বিতর্ক করানো হচ্ছে। বেশ কয়েকটা প্রাণী আমাদের বিরুদ্ধে অভিযোগ করছিল, পৃথিবীতে ওদের জাত ভাইয়ের ওপর আমরা মানব প্রজাতির নাকি অত্যাচার অবিচার করছি। ওরা যা বলছে সেটা কিন্তু খুব একটা মিথ্যে নয়। সাদা বাঘটা নাকি কিছুদিন আগেই আমাদের পৃথিবী থেকে ঘুরে গিয়েছিল। ঘুরে গিয়ে ও রিপোর্টস দিয়েছে যে আমরা মানব প্রজাতি এই পৃথিবীতে অন্য প্রজাতির উপর এতটাই অত্যাচার করছি যে তাদের অস্তিত্ব বিপন্ন এবং বিলুপ্ত হয়ে যাচ্ছে। খাদ্য শৃঙ্খলের নিয়ম অনুযায়ী কোনো প্রাণী খাদ্যের জন্য বা আত্মরক্ষার তাগিদে যদি অন্য প্রাণীকে হত্যা করে তবে তা অপরাধ হিসেবে গণ্য হয় না, কারণ শক্তির স্থানান্তরণ হয় এই প্রক্রিয়ায়। কিন্তু মানুষ কোনো কারণ ছাড়াই অন্য প্রাণীকে হত্যা করে। মানুষ নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। অন্য প্রাণীকে তারা কোনো কারণ ছাড়াই বন্দি করে রাখে। মহাবিশ্বের নিয়ম অনুযায়ী তা অপরাধ। একটা লাল রঙের গন্ডার সভাপতিত্ব করছিল। তিনি আমার কাছ থেকে কারণ জানতে চাইলেন। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তবু উত্তর দিলাম, মানুষ নিজেদের অস্তিত্বের জন্য সংগ্রাম করছে। সেই লড়াইয়ে যদি অন্য কোনো প্রজাতি বিপন্ন বা বিলুপ্ত হয়ে যায় তবে আমাদের কি দোষ? শুধুমাত্র যোগ্যতমের অদবর্তন হবে, অযোগ্য বিলুপ্ত হবে। এবার সবুজ রঙের সেই বাঁদরটা আমাকে বলল, এখানেই তো তোমাদের ভুল। তোমরা প্রতিযোগিতাকে জীবনের মূল মন্ত্র মনে করো, তা ভুল। এই মহাবিশ্বে যদি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাও তবে সহযোগিতাকেই জীবনের মূল মন্ত্র করো। আমরা এই মহাবিশ্বে সবাই একে অপরের উপর নির্ভরশীল। হলুদ রঙের হাতি এবং কালো রঙের সিংহ তখন সেই সবুজ রঙের বাঁদরকে সমর্থন করল। লাল রঙের গন্ডারটা আমার দিকে তাকিয়ে বলল, তুমি যাও, তোমাদের পৃথিবীতে যাও, যা শেখালাম সেখানে গিয়ে সবাইকে শেখাও। তারপর হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কেমন যেন অস্বস্তি লাগছে। সেই সাদা রঙের বাঘটার আমার প্রতি ক্রুদ্ধ দৃষ্টি আমি কিছুতেই ভুলতে পারছি না। কয়েকদিন পরে আমাদের ঘরে একটা সাদা বিড়াল দেখতে পেলাম, ঠিক তেমনিভাবে ক্রুদ্ধ দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে।